এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সরাসরি প্রবেশ করব এমন একটা হাই স্টেক্স ইন্টেলিজেন্স ক্রাইসিসের গভীরে, যেটা ক্রাইসিস ম্যানেজমেন্ট আর সার্ভাইভালের একটা জাস্ট অবিশ্বাস্য কেস স্টাডি। আমরা ব্যবচ্ছেদ করে দেখব একটা ভয়াবহ ডিজিটাল তথ্য ফাঁসের পেছনের মনস্তাত্ত্বিক যুদ্ধ আর সেই সাথে নেওয়া দারুণ সব কৌশলগত সিদ্ধান্তগুলোকে। কিভাবে চোখের পলকে ক্ষমতার সমীকরণ একদম উল্টে যায়, আর অন্ধকার জগতে টিকে থাকতে হলে প্রতিটি পদক্ষেপ কতটা নিখুঁতভাবে সাজাতে হয়। চলুন এই রোমাঞ্চকর ছায়াযুদ্ধের একদম গভীরে ডুব দিই। আচ্ছা, চলুন প্রথমেই দেখিনি আজ আমরা এই পুরো ঘটনাটাকে কিভাবে ধাপে ধাপে ডিকোড করব। আমাদের আলোচনার 5টি পর্ব থাকছে। 1. অনুপ্রবেশ ও ক্ষমতার খেলা। 2. সুনির্দিষ্ট ডিজিটাল ফাঁস। 3. জিজ্ঞাসাবাদের কক্ষ। 4. ব্ল্যাকআউট ও কৌশলগত পলায়ন। এবং সবশেষে 5. ছায়ার আড়ালে পাল্টা আঘাত। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, অনুপ্রবেশ ও ক্ষমতার খেলা। দৃশ্যপটটা একটু কল্পনা করুন। ইসলামাবাদের একটা এক্সক্লুসিভ হাই প্রোফাইল ডিপ্লোম্যাটিক পার্টি। বাইরে থেকে দেখলে মনে হবে একদম সাধারণ অভিজাত একটা নৈশভোজ, তাই না? কিন্তু ভেতরের পরিবেশটা ছিল সম্পূর্ণ আলাদা, ঠিক যেন টান টান উত্তেজনার একটা নোয়ার থ্রিলার। এখানকার প্রতিটি হাসি, প্রতিটি কথার আড়ালে চলছিল এক একটা ঠান্ডা মাথার হিসেব নিকাশ। আমাদের অপারেটিভ নন্দিনী রাও যখন সেখানে ঢুকলেন, তিনি কিন্তু শুধুই একজন অতিথি ছিলেন না, তিনি ছিলেন একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক। এখানকার এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। দেখবেন কিভাবে চূড়ান্ত নিরাপত্তা ভঙ্গের আগের ছোট ছোট সূক্ষ্ম ঘটনাগুলো ধীরে ধীরে একটা বিশাল উত্তেজনার দিকে এগোচ্ছিল। রাত 11:17 একটা বেনামি সতর্কতা। এরপর 11:45 লাইটারের একটা খুব সূক্ষ্ম শব্দ, যেটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে তাকে কেউ লক্ষ্য করছে। তারপর একজন নার্ভাস ওয়েটারের হাত থেকে হঠাৎ করে রক্তের মতো লাল পানীয় ভর্তি গ্লাস পড়ে যাওয়া। বিশ্বাস করুন, এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। আর ঠিক 11:55 সেই ছোট্ট ছোট্ট ফাটলগুলোই রূপ নেয় এক বিশাল বিস্ফোরণে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, সুনির্দিষ্ট ডিজিটাল ফাঁস। এই যে আকস্মিক ডিজিটাল ডেটা লিক, এটা পার্টির পুরো ডাইনামিক্সকে জাস্ট এক মুহূর্তের মধ্যে বদলে দিয়েছিল। একটা অত্যাধুনিক সামাজিক অনুষ্ঠান চোখের পলকে পরিণত হলো একটা দমবন্ধ করা ফাঁদে। বিশাল স্ক্রিনে হঠাৎ করেই ভেসে উঠল নাম, তারিখ আর গোপন সব ট্রানজ্যাকশন কোড, আর সেই সাথে খসে পড়তে শুরু করল উপস্থিত অভিজাতদের মুখোশ। অপারেটিভ অর্জুন সেন এই পরিস্থিতিটাকে একদম নিখুঁতভাবে মূল্যায়ন করেছেন। তার মতে এই লিক হওয়া কোডগুলো কোনোভাবেই কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা আঘাত, যা গভীরে লুকিয়ে থাকা মারাত্মক কিছু অভ্যন্তরীণ নিরাপত্তা ত্রুটিকে সবার সামনে উন্মোচন করে দেয়। যারা এই কাজটা করেছে তারা শুধু ডেটা চুরি করেনি, তারা নির্দিষ্ট কিছু মানুষের দিকে একদম সুনির্দিষ্টভাবে আঙুল তুলেছে। আর এটাই মুহূর্তের মধ্যে ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি নাড়িয়ে দেয়। এরপর আমাদের তৃতীয় পর্ব, জিজ্ঞাসাবাদের কক্ষ। পার্টির ওই চরম বিশৃঙ্খলা থেকে দূরে একটা ছোট্ট, বলতে গেলে প্রায় ফাঁকা ঘরে শুরু হয় এক তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ। সাদা কড়া আলোর নিচে মুখোমুখি বসে আছেন নন্দিনী রাও এবং ইমতিয়াজ খান। এখানে তাদের প্রতিটি শব্দই ব্যবহৃত হচ্ছিল এক একটা ধারালো অস্ত্রের মতো। এই নীরব ক্ষমতার লড়াইটা আসলে কতটা তীব্র ছিল সেটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। একদিকে আছেন ইমতিয়াজ খান, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, যার প্রতিটি প্রশ্নেই লুকিয়ে আছে একটা প্রচ্ছন্ন হুমকি। তিনি মূলত নন্দিনীর এই অজানা পরিচয়টাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করে মানসিক চাপ তৈরি করতে চাইছিলেন। উদ্দেশ্য ছিল নিজের গোপন স্বার্থ হাসিল করা। আর অন্যদিকে চলছিল নন্দিনীর ভেতরের এক দুর্দান্ত কৌশলগত হিসাব নিকাশ। তিনি বাইরে অত্যন্ত শান্তভাবে নির্দোষ সাজার ভান করছিলেন ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক অবিরামভাবে স্ক্যান করে চলছিল শত্রুর ব্লাইন্ড স্পটগুলোকে। এটা কোনো সাধারণ জিজ্ঞাসাবাদ ছিল না, এটা ছিল বুদ্ধির এক চরম মরণপন্ন লড়াই, যেখানে ক্ষমতার পাল্লা প্রতি সেকেন্ডে এদিক ওদিক দুলছিল। আমরা এসে পড়েছি চতুর্থ পর্বে, ব্ল্যাকআউট ও কৌশলগত পলায়ন। এই পর্যায়ে উত্তেজনা একেবারে চরমে পৌঁছায়। হঠাৎ একটা আকস্মিক ব্ল্যাকআউট, আর তার কারণেই পুরো ভবনের অ্যালার্ম বেজে ওঠে। আলো নিভে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় বিশৃঙ্খল কিন্তু দারুণভাবে পরিকল্পিত বেঁচে থাকার এক লড়াই। চারপাশের ঘুটঘুটে অন্ধকারে সবাই যখন চরম আতঙ্কিত, ঠিক সেই মুহূর্তেই একটা পরিচিত কণ্ঠস্বর শোনা যায়, আর অর্জুন সেন শক্ত করে নন্দিনীর কবজি চেপে ধরেন।
খেয়াল করার মতো বিষয় হলো এটা শুধু একটা সাধারণ স্পর্শ ছিল না, এটা ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সিগন্যাল যা তাদের দুজনের পুরনো প্রশিক্ষণের কথা মনে করিয়ে দেয়। এই বিশৃঙ্খল পরিবেশে তাদের নিখুঁত পালানোর পথটা এখানে ম্যাপ করা হয়েছে। দেখুন তারা কিভাবে লাল আলোয় আলোকিত জরুরি করিডরটা ব্যবহার করে ওই আতঙ্কিত ভিড়টাকে নিখুঁতভাবে এড়িয়ে গেলেন এবং একটা গোপন সার্ভিস সিঁড়ি দিয়ে রীতিমতো জাদুকরের মতো অদৃশ্য হয়ে গেলেন। এই পালানোর প্রক্রিয়ার প্রতিটি সেকেন্ড ছিল মহামূল্যবান এবং নিখুঁতভাবে হিসাব করা। আমি তোমার পক্ষেই আছি, অর্জুনের এই কথাটা আর তার জবাবে নন্দিনীর এটা সবচেয়ে বিপজ্জনক বাক্য। এই তীক্ষ্ণ আদান প্রদানটা তাদের গোপন অতীত থেকে আসা এক গভীর অবিশ্বাসকে দারুণভাবে ফুটিয়ে তোলে। নন্দিনী অত্যন্ত সতর্কতার সাথে বোঝার চেষ্টা করছিলেন এই যে অপ্রত্যাশিত একটা উদ্ধার অভিযান, এর পেছনে অর্জুনের আসল উদ্দেশ্যটা কি। আমরা যদি একটু অর্জুনের দিক থেকে ভাবি তাহলে এটা পরিষ্কার যে সে তার নিজের কোনো গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই পুরো বিশৃঙ্খলাটার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল। তাদের এই পুরনো সম্পর্ক আর অতীত ইতিহাস এখন রূপ নিয়েছে একটা সাইলেন্ট পাওয়ার গেমে। এই ঘুটঘুটে অন্ধকারে অর্জুনের আসল লয়্যাল্টি বা আনুগত্য আসলে কার প্রতি, সেটা কিন্তু তখনও একটা বিশাল রহস্য। স্পাইদের দুনিয়ায় যে নিজেকে বন্ধু বলে দাবি করে সেই আসলে সবচেয়ে ভালো জানে কোথায় সবচেয়ে শক্ত আঘাতটা করতে হয়। আর এই সন্দেহটাই ছিল নন্দিনীর বেঁচে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। এবং আমাদের শেষ পর্ব, পঞ্চম পর্ব, ছায়ার আড়ালে পাল্টা আঘাত। এবার গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। নিছক পালিয়ে বাঁচা থেকে এটা এখন রূপান্তরিত হয় একটা দুর্ধর্ষ কৌশলগত পাল্টা আঘাতে। আসল কালপ্রিটকে খুঁজে বের করতে তারা সোজা একটা হাই সিকিউরিটি ডাটা রিলে হাবে ঢুকে পড়ার সিদ্ধান্ত নেয়। এই চারটার দিকে একটু লক্ষ্য করুন কিভাবে বহুস্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাকেও চরম চতুরতার সাথে বোকা বানানো যায়। নন্দিনী এখানে খুব নির্দিষ্টভাবে একটা বিহেভিয়ারাল ওভাররাইড টেকনিক ব্যবহার করেন। মেশিনকে ধোঁকা দেওয়ার জন্য তিনি মানুষের স্বাভাবিক বিরক্তি বা হতাশার নিখুঁত একটা অভিনয় করেন। ফলে ইন্টারনাল নোড ভেরিফিকেশন সিস্টেম মনে করে যে সে আসলে সাধারণ একজন কর্মী যে সিস্টেম গ্লিচের কারণে বিরক্ত হয়ে আছে। এটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জাস্ট একটা মাস্টার ক্লাস, যেখানে নিছক ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে এত বড় একটা প্রযুক্তিগত বাধা পার করা হয়েছে। কোর ইন্টারফেসে অ্যাক্সেস পাওয়ার পর এটা একটা 3 স্টেপ কাউন্টার অ্যাটাক প্রোটোকলে পরিণত হয়। তারা শুধু সিস্টেম হ্যাক করেই থেমে থাকেনি, তারা পুরো শত্রুর ট্র্যাকিং ম্যাপটাকে একেবারে ঘোলাটে করে দেয়। এরপর ফেক অপারেশনাল ডিরেক্টিভ পাঠিয়ে শত্রুদের নিজেদের দলের ভেতরেই তৈরি করে এক বিশাল কনফিউশন বা বিশৃঙ্খলা। এই পুরো মাস্টার প্ল্যানের একটাই লক্ষ্য ছিল, আসল পুতুল নাচিয়ে বা মাস্টারমাইন্ডকে খুঁজে বের করা। এই চরম সংকটময় মুহূর্তে তাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ ছিল শত্রুর নিজস্ব অস্ত্রকে তাদেরই বিরুদ্ধে ব্যবহার করার এক মারাত্মক উদাহরণ। কিন্তু ঠিক এখানেই আসে গল্পের সেই আসল নোয়ার টুইস্ট। একটা লাইফ সিস্টেম ওভাররাইডে কোনো এক অজানা হ্যাকারের কাছ থেকে আসা একটা ছোট্ট মেসেজ পুরো পরিস্থিতিটাই পাল্টে দেয়। মেসেজটা বুঝিয়ে দেয় যে তারা আসলে একটা ফাঁদ থেকে পালিয়ে আরও বড় একটা ফাঁদের ভেতরেই এসে ঢুকেছে। ইন্টেলিজেন্সের দুনিয়ায় এটা একটা চরম শিক্ষণীয় বিষয়। যখন আপনার মনে হবে যে পুরো গেমটা আপনার হাতের মুঠোয়, ঠিক তখনই হয়তো পর্দার আড়াল থেকে অন্য কেউ আসল কলকাঠি নাড়ছে। এটা সত্যিই একটা হাড়হিম করা মুহূর্ত, যখন একজন শিকারী হঠাৎ করেই বুঝতে পারে যে সে নিজেই আসলে অন্য কারোর শিকার। আর ঠিক এই জায়গাতেই আমাদের সামনে এসে দাঁড়ায় এই পুরো গোয়েন্দা ব্রিফিংয়ের সবচেয়ে ভাইটাল এবং কৌশলগত প্রশ্নটা। কে আসলে এই পুরো দাবা খেলাটা পরিচালনা করছিল? কার এত ক্ষমতা আর টেকনিক্যাল স্কিল আছে যে একই সাথে পার্টির ভেতরে থাকা মানুষগুলোকে এবং বাইরের এই সুরক্ষিত ডেটা সেন্টারটাকে একসাথে ম্যানিপুলেট করতে পারে? এটা কোনো সাধারণ ডেটা ব্রিচ ছিল না, এটা ছিল একটা নিখুঁত মাস্টারমাইন্ড লেভেলের প্ল্যান। আমরা যদি ওই হ্যাকারের উদ্দেশ্যগুলোকে একটু ডিকোড করি তাহলে দেখব যে তারাই পুরো বিশৃঙ্খলাটার সুযোগ নিয়ে সবাইকে নিজেদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে, শুধুমাত্র পুরো নেটওয়ার্কের চূড়ান্ত নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নেওয়ার জন্য। নন্দিনীকে একদম স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছিল কারণ তার কভার বা ছদ্মবেশটা ছিল অতিরিক্ত নিখুঁত। গোয়েন্দা জগতে একটা কথা আছে জানেন তো, যখন কোনো প্রোফাইল খুব বেশি নিখুঁত হয় তখন সেটাই সবচেয়ে বড় সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়, কারণ বাস্তবে কোনো কিছুই শতভাগ ত্রুটিমুক্ত হতে পারে না। এটা ছিল দুই পক্ষকে একই সাথে ফাঁদে ফেলার এক অদ্ভুত মাস্টার স্ট্রোক, যা প্রমাণ করে যে শত্রুর চোখ আসলে সব দিকেই খোলা ছিল।
আমরা এই স্পেশাল এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি আর শেষ করব এই অত্যন্ত উত্তেজক আর গভীর একটা চিন্তাধারা দিয়ে। আমরা আর শুধুই খেলোয়াড় নই, ক্রাইসিস ম্যানেজমেন্টের দুনিয়ায় একবার যখন আপনি ফাঁদে পড়ে গেছেন তখন টিকে থাকার একটাই উপায়, আর তা হলো নিজেকেই শিকারিতে পরিণত করা। নন্দিনী আর অর্জুন কেউই আর শুধু দাবার ঘুঁটি হয়ে থাকতে রাজি নয়, তারা এখন গেমের রুলস নিজেদের হাতে তুলে নিয়েছে। এই পুরো কেস স্টাডিটা আমাদের জন্য একটা দারুণ রিমাইন্ডার যে চারপাশে যখন অন্ধকার নেমে আসে তখন আসল লড়াইটা কিন্তু শেষ হয় না, বরং কেবল শুরু হয়। আমাদের সাথে থেকে এই বিশ্লেষণটি উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ।